সেদিনের কথা ভাবতে গিয়ে আবারও শিউরে উঠল নিঝুম। চারিদিকে ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাইরের বোধহয় মেঘ করেছে, বৃষ্টি আসন্ন। নিচু উকি ঝুঁকি দিয়েই খাবারের প্লেট হাতে নিয়ে ঘরে এলো তুর্য। গলদা চিংড়ি ভুনা আর দোয়া ওঠা সাদা গরম ভাত। একটাই প্লেট, সেটা নিঝুমের দিকে বাড়িয়ে দিয়ে অন্য হাতে শরীর চুলকাচ্ছে তুর্য। একবার ভাতের প্লেটে নজর বুলিয়ে প্রশ্নবিদ্ধ ননে তুর্যর দিকে তাকালো নিঝুম। তুর্য তারা দেখিয়ে বলল, তাড়াতাড়ি ধর, চিংড়ি কেটেছি, ভীষণ হাত চুলকোচ্ছে। এখন মেডিসিন না নিলে আমি শেষ। আপনি কেন? বুয়া কোথায়? তুই তো বুয়ার রান্না খেতে পারিস না। তুর্যের কথা শুনে নিঝুমের মাথায় হাত কিছুটা অধৈর্য কলে বলল, তাই বলে আপনি মাছ কাটবেন? আশ্চর্য, তুই বললি বলেই তো কাটলাম। তুর্যের কপালে চিন্তার বলি রেখা। নিঝুম তাতে ভ্রুক্ষেপ করলো না, তাড়াহুড়ো করে ওর হাতটা টেনে নিয়ে দেখতে দেখতে বিরক্তি স্বরে বলল, আমি বলিসি বলেই কাটতে হবে? কে আমি? আমার বউ। নিঝুম দীর্ঘশ্বাস ছাড়লো। এই লোকের সঙ্গে পারা যাচ্ছে না আর, তাই রাগ দেখিয়ে বলল, খাবো না আমি। আমি এত কষ্ট করে অ্যালার্জি নিয়ে চিংড়ি রেঁধেছি, তুই খাবি না মানে? তোর বাপ খাবে। বলে জোর করে এক লোকমা ভাত তুলে দিল নিঝুমের গালে। নিঝুম ভাত চিবোতে চিবোতে রাগে লাল হয়ে বলল, আমার বাপ তুলে কথা বলবেন না একদম। সরি, আমার শ্বশুর আব্বা। এবার ঠিক আছে? বাইরে অবিরাম বর্ষণ, জানালার গরদে বৃষ্টির ছাট। ভাত খেতে খেতে বেশ রাত করে ফেলেছে নিঝুম। খাওয়া দাওয়া শেষ হলে ওকে ঔষধ খাইয়ে তুর্য পড়লাম। এবার শুয়ে পড়, আমি লাইট অফ করে দিচ্ছি। সহসা মাথা নাড়ল নিঝুম, উল্টো প্রশ্ন করলো। আপনি কি করবেন? তুর্য জানালো সে আপাতত গানের প্র্যাকটিস করবে, খুব শীঘ্রই অ্যালবামের কাজ শুরু হবে তার। এই কথা শোনা মাত্র সদ্য কিশোরীর মতো বায়না ধরল নিঝুম। আমাকে একটা গান শোনাবেন? আসলে ঘুম আসে না। এই মেঘ না চাইতে এই বৃষ্টি এমন সুযোগ লুফে নিতে মোটেই দেরি করলো না তোর। চট জলদি পড়ল শোনাবো এক শর্তে। কি শর্ত? তোকে শাড়ি পরতে হবে। নিঝুমের চোখ কপালে ব্যান্ডেজে মোড়ানো পায়ের দিকে ইশারা করে বলল, এই অবস্থায়? আমি আছি কি করতে, তুই শুধু বল পরবি কিনা। নিঝুম একটু আড়ষ্ট হলো। যদিও পা ভাঙার পর থেকে তাকে জামা কাপড় পরতে যথেষ্ট সাহায্য করছে তুর্য, তার কাছে লজ্জা পাওয়ার আর কিছুই অবশিষ্ট নেই। তবুও শাড়ি পরানোর ব্যাপারটা একটু আলাদা। শাড়ি সচরাচর মানুষ ভালোবেসে পরিয়ে দেয়, সেখানে পা ভাঙা অবস্থায় তুর্য কি করে শাড়ি পরাবে? নিঝুমকে ভাবতে দেখে তুর্য হুট করে করে তুলে নিল ওকে। কাবার্ডের দিকে যেতে যেতে বলল, চল শাড়ি চুজ করবি। পাইথন প্যারাডাইস রাশিয়া। গভীর রাত, অবিশ্রাম অঝোর ধারায় তখনও ঝরছে। তুষার লাউঞ্জে বসে কোলের উপর ম্যাকবুক চাপিয়ে একমনে কিছু একটা করছে। পাশে ঘুমন্ত ইয়াসকে নিয়ে নীরবে পায়চারি করছে ফ্লোরা। প্রায় আধ ঘন্টা ধরে এভাবেই তুষারের চোখের সামনে ঘুরঘুর করছে মেয়েটা, অথচ যন্ত্রমানবের মুখ তোলার নামই নেই। উল্টো কানের মধ্যে ইয়ারবাডস গুজে বসে আছে সে। সারা রাত পায়চারি করলো তুষার, ঘুরেও তাকাবে না। ব্যাপারটা আজ করতে পেরে ফ্লোরাই নীরবতা ভাঙল প্রথমে। ইয়াশ ঘুম থেকে জেগে আবারও ঘুমিয়ে গেল, অথচ ইস্যু আর এরিস এখনো ফিরল না। তারা রোমান্স করছে আপাতত। দৃষ্টি না তুলে নির্বিকারে জবাব দিল তুষার। ফ্লোরার কপাল বেঁকে গেল প্রশ্ন ছোলা। আপনি কি করে বুঝলেন? তুষার নিজের কবজিতে আবদ্ধ ঘড়িটা তুলে ধরলো আঙুলের ইশারায় করে বলল, মাফিয়া বসের হার্টবিট ফাস্ট হয়ে গেছে, প্রেশারও হাই। ব্যাপারটা বুঝতে পেরে নীরবে ছোট উল্টালো, মাথা নাড়লো ফ্লোরা। পরপরই স্বাগতিক করে ভিড়ভিড়ালো, আপনি রোমান্সও বোঝেন? বাহ। কি বললে? এতক্ষণে চোখ তুলো তুষার। ফ্লোরা প্রসঙ্গ এড়িয়ে মিনমিনিয়ে সুতল। না মানে আপনি আসলে বিয়ে করবেন? ফের দৃষ্টি নামিয়ে নিল তুষার ম্যাকবুকে চোখ বুলিয়ে আনমনে বলল। না করার তো কোনো কারণ দেখছি না। ফ্লোরার হতাশ হয়ে আবারও ঠোঁট উল্টালো। মনে মনে ভাবতে লাগলো, এই রোবটের মতো লোকটা আদৌ কি তাকে স্ত্রীর মর্যাদা দেবে কি না? মনের মাঝে গুণ পোকার মতন অসন্তোষ তলা পাকালেও মুখটা মলিন করে দাঁড়িয়ে রইল সে নির্বিকারে। রিস্কনাকে হঠাৎ জমে যেতে দেখে চোখ তুলো তুষার অনুভূতিহীন গলায় বলল, কি হয়েছে? ফ্লোরা নাসূচক মাথা নাড়ালো, গলা খাদে নামিয়ে প্রশ্ন করল, আমাকে কেন? বিয়ে করার কথা বলছো? তুষার পাল্টা প্রশ্ন। ফ্লোরা ধীরে ধীরে মাথা নাড়ানোর সঙ্গে সঙ্গে উত্তর ভেসে এলো ওপাশ থেকে, কেন আবার? কাপড় চোপড় ধোয়ানোর জন্য। আমার মনে হয় পৃথিবীর বেস্ট ধোপা তুমি। তোমার চেয়ে ভালো কাপড় আর কেউ কাচতে পারে না।
ফ্লোরার মনটা খারাপ হলো এবার। আদার থমথমে হয়ে উঠল। বিদ্যুৎ স্পৃষ্টের মতো ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার স্বপ্নে বোনা মায়া। কারণ কাল রাতে ঘুম হয়নি একটু, তুষারের ওই একটুখানি আশকারায় কত কি না ভেবে ফেলেছে মেয়েটা। সেসব মনে পড়লে এখন লজ্জা আর গ্লানিতে পর্যদুস্ত হয়ে পড়েছে ভেতরটা। কণ্ঠ তাহলে বুঝে আসে অভিমানে। ও ফ্লোরা আর দাঁড়িয়ে থাকলো না, সংক্ষিপ্ত উত্তরে কথা শেষ করে তড়িঘড়ি করে হাঁটা ধরলো ঘরের দিকে। তখনই পেছন থেকে আরো একবার জেগে উঠলো তুষার আরও একটা কাজের জন্য। অভিমানের পাশাপাশি এবার রাগও হলো ফ্লোরার। লোকটা শুধু কাছে পৌঁছে সহসা ঘাড় ফিরিয়ে ঝাঁচালো কণ্ঠে জিজ্ঞেস করলো, আবার কি কাজ? দাঁতের জগা অধর কামড়ে ধরল তুষার। ভাবুক ভঙ্গিতে কিছুক্ষণ নীরব থেকে হিম শীতল কণ্ঠে প্রত্যুত্তর করল, এখানে নয়, বিয়ের পর বলবো। বাংলাদেশ। বৃষ্টি স্নাত ও ঠান্ডা রাতে শক্ত পাথরের মতো জমে আছে নিঝুম মোম নরম কমনীয় শরীরে ঘাচে পৌরশালী হাতের খড়খড় স্পর্শ অনুভূত হতেই বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় কেঁপে উঠছে তার শীর্ণদেহ। রমণীর মুঠোবন্দি হাত আর তার জমি থাকা শৈলের দিকে এক নজরে দৃষ্টি বুলিয়ে হঠাৎ করে মাঝপথে গাড়ি শাড়ি পরানো থামিয়ে দিল তোজা। চকিতে পৃষ্টি ছিল নিঝুম। তোর কি হলো, পারছেন না? কিছু বলতে যাবে তন্মধ্যে বিদ্যুৎ চলে গেল। ফলস্বরূপ তড়িৎ পায়ে এগিয়ে এসে তুজের বাহু আঁকড়ে ধরল নিঝুম। শুষ্ক চোখ গিলে কুণ্ঠিত স্বরে বলে উঠল, বিদ্যুৎ চলে যাওয়ার আর সময় পেল না, এমনিতেই বাইরে ঝড় উঠেছে। আমার ভেতরে আরো বড় ঝড় উঠছে নিঝুম, সব তছনছ হয়ে যাচ্ছে। অদ্ভুত ঠান্ডা গলায় কথাটা বলল তুজ। নিঝুম একটু অবাক হলো। বিজলির ক্ষীণ আলো তামাচ্ছে বনে শ্যাম সুন্দর পুরুষের মুখটিকে পরখ করে বলে উঠল, কি হয়েছে আপনার? তুজ সময় নষ্ট করলো না, তৎক্ষণাৎ জবাব দিল। শাড়ি পরতে হবে না তোর। ওমা, কেন? তুজ আর উত্তর দিল না সেই কথার। শাড়ির বাকি অংশটুকু নিঝুমের শরীরে এলোমেলো ভাবে পেঁচিয়ে কোলে তুলে বিছানায় নিয়ে শুয়ে দিল। পরপরই ওর উপর আছোয়া হয়ে মোহবিষ্ট গলায় আওড়ালো, তুই সব সময় আমার অসহায়ত্বের ফায়দা নিস। আজ যদি আমি তোর অসুস্থতার ফায়দা নিই তাহলে কি খুব বেশি রাগ করবি? নিঝুম অবুঝ নয়, যার দরুন তুর্যের আকার ইঙ্গিতে বলা কথাখানায় পিলে চমকে গেল রমণী। তুর্যের বাহুতলে নিয়ে গিয়ে আড়ষ্ট গলায় বলল, আমি সময় চেয়েছিলাম তুর্য ভাই। তুর্য আরেকটু ঝুঁকল রমণীর পেলব ত্বকে, তপ্ত শ্বাস ফেলে পড়ল, আর কত দিনের পর দিন তোকে এভাবে দেখছি, এত কিছুর পরে নিজেকে সংযত রাখা দেয়। প্লিজ বোঝার চেষ্টা কর, আমিও তো মানুষ। মস্তিষ্ক বলছে সে আমার স্বামী, এদিকে মন বলছে ভালো কি করে বাসবো। সহসা মন মস্তিষ্কের বিরোধে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে তুর্যের বাহু মাঝে পড়ে রইল নিঝুম। অতঃপর ক্ষণকাল নিঃশব্দ। বাইরের বৃষ্টির রেশ তখন সীমা ছাড়িয়ে অবিরাম। একটু বাদে বাজ পড়ছে সশব্দে। ঘরের ভেতর পিনপত নীরবতা। একটু থেমে তুর্যের প্রথম ভাঙল সেই মৌনতা। রমণীর কর্ণগুহরের সংস্পর্শে গিয়ে বলল, তুই কি জানিস তোকে আমি কেন বাড়িতে যেতে দেই না? নিঝুম প্রশ্ন করল না, একটু থেমে নিজে থেকেই উত্তর দিল তুর্যা, কারণ এই সময়টা আমি তোর কাছাকাছি থাকতে পারি। এমনিতে তো আমার ধারে কাছেও ঘেঁষিস না, তাই সুযোগটা হাতছাড়া করতে চাইনি। তুর্যের শেষ কথাতে ক্রমশ দবিভূত হতে থাকলো নিঝুমের জমে থাকা অন্তঃকরণ। আড়ষ্ট ভাবটা কমে গিয়ে ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠল আশ্চর্য এক রমণীয় চাহিদা। শরীরের উপর ঝুঁকে থাকা পুরুষের প্রতি আকর্ষণ ভালো। এতদিন বুকের ভেতর যে অদৃশ্য দাবানাল টের পেয়েছিল, আজ স্বামী নামক পুরুষের সংস্পর্শে তা যেন অগ্নি স্ফুলিঙ্গের মতন ঠিকল। অবশেষে দূরত্বের শক্ত প্রাচীরে প্রথমে আঘাতটা তুর্যই হানল। কোনো কিছু না বলেই অতর্কিত এক চুমু আঁকলো রমণীর কোমল উষ্ঠে। নিঝুম হক চোকালো। দিশেহারা তুর্য লজ্জার চুকো পাওয়ার ফুসরত দিল না ওকে। পরপর আরও কয়েকটা গতিহীন চুমুর প্রগাঢ়তায় ভিজিয়ে দিল চোখ। অতঃপর জলোচ্ছ্বাসের ন্যায় বাঁধ ভাঙা হলো অনুভূতি। নিকোষ নিবিড় নিশীতে বৃষ্টির তালে তালে গভীর থেকে গভীরতর হলো অদমনীয় স্পর্শ। শুরু হলো এক নতুন অধ্যায়, নাম তার প্রণয়। সে রাতে সূর্য তার কথা রেখেছিল। শেষ রাতে নিজের পরিণীতাকে পাশে রেখে সুর তুলেছিল গিটারে।
চোখের তারায় অজস্র তৃপ্তি নিয়ে চমৎকার গলায় গিয়েছিল। রোজ খেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে তুই, বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ, একটু চিনে নিলেই হব দুজন মিলে এক। কনকনে ঠান্ডা হাওয়ায় ভর করে নেমে এসেছে সন্ধ্যাবেলা। চারিদিকে হাওয়ায় মিঠাইয়ের মতো জমতে শুরু করেছে ধূসর কুয়াশা। তাপমাত্রা মাইনাসের ঘরে। আজ রাতে নির্ঘাত স্নোফল হবে। আজ বিয়ে বিস্তৃত জঙ্গলের সীমানা পেরিয়ে গোটা মস্কো শহর অতিক্রম করে লোকচক্ষুর আড়ালে একটা অজ্ঞাত রহস্য ঘেরা দ্বীপ তামতার বিগ ডায়মন্ড, সেখানেই আয়োজন করা হয়েছে অভিজাতপূর্ণ এক চিরস্মরণীয় বিবাহোত্তর অনুষ্ঠানের। চারিদিকে সমুদ্র, ঠিক তার মাঝখানে যেন এক টুকরো জমকালো শহর। খুব বেশি অতিথি নয়, কিছু বিশ্বস্ত মাফিয়া বস আর তাদের পরিবারের লোকজনেরাই আমন্ত্রিত। শুধু পাঁচজন লিটারের জীবদ্দশা এক এবং একমাত্র আলোকসজ্জিত দিনটি সাক্ষী হতে তাদের এক একজন এক এক দেশ থেকে উড়ে এসেছে। আজ দ্বীপের চারিপাশে শয়ে শয়ে সশস্ত্র স্নাইপার যেমন কেনাইটরাও দাঁড়িয়ে আছে শেকলবন্দি পিটবুলগুলোকে সঙ্গে নিয়ে। আকাশ সীমানায় সুবিস্তীর্ণ হেলিকপ্টারের টহল। চারিদিকে এত নিরীক্ষণ, এত সতর্কতা পর্যবেক্ষণ করে আড়ালে দীর্ঘশ্বাস ছাল ইসানে। আশপাশটা ওয়েডিং ভেন্যু কম, যুদ্ধক্ষেত্র বেশি মনে হচ্ছে। যেন এক্ষুনি শত্রুপক্ষের অতর্কিত আক্রমণে শুরু হয়ে যাবে ধ্বংসের গোলাচক। কিয়ৎক্ষণের উদ্দেশ্যহীন চেয়ে থেকে বাইরে থেকে চোখ সরল ইসানে। ঘুরে এসে ভেতরে মেকআপ রুমের ওয়াল মিররে নিজেকে দেখা মাত্র আচানক বুক ধরফর করে উঠল তার। চিরচারিত মলিন চেহারা হুট করে অপরিচিত লাগছে ভীষণ। ফ্যাকাশে মুখে সবটুকু মলিনতা উবে গিয়ে আয়নার প্রতিবিম্বে বেঁচে উঠেছে অপসরার মতো দেখতে গাঢ় নীল চোখের এক রূপবতী মুখ। চারিদিকে এত এত আলো চাকচিক্য, সবকিছু যেন ম্লান হয়ে এসেছে ওই ভুবন মোহিনীর নজর কাড়া লাবণ্যতায়। আগুন সুন্দরী বোধহয় একেই বলে। নীলাপ দৃষ্টির প্রখরতায় সামনে থাকা কাচের প্রতিবিম্বটাও জটে যেতে চাইছে। আজ যেন নিজেকে সত্যি সাকুরা মনে হচ্ছে। ঈশানীর শান্ত মোমের পুতুলের মতো কোমল চেহারা চিকচিক করছে স্যাটিন মেকআপের ক্ষীণ প্রলেপ, নানান রকম শোভাবর্ধক হেয়ার অ্যাক্সেসরিজ দিয়ে একটা ফ্ল্যাকি টেক্সচারে পরিপাটি করা হয়েছে তার রেশমের মতো ঝরঝরে কুন্তল রাশি। মাথার অগ্রভাগে নক্ষত্রের মতো জলজল করছে শ্বেত পাথরের নান্দনিক হ্যাটপিস। সেটিকে পর্যবেক্ষণ করে মনে মনে ভাবতে লাগলো ঈশানী। এত ঝামেলা করছে টায়ারটা, হিরেন নিশ্চয়ই। তোমাকে অপূর্ব দেখাচ্ছি ইস্যু। অযাচিত এক মন্ত্রমুগ্ধ কণ্ঠের দাপচে মুচিপসম খেচে গেল রমণীর। আকর্ষণ পেছনে তাকাতে দেখতে পেল তার থেকে কয়েক হাত দূরে হুবহু একই রকম সাজসজ্জা নিয়ে হাস্যজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে রুশ রমণী। তার অভাবনীয় সৌন্দর্যের বিস্তীর্ণতায় মুগ্ধ হয়ে তাকালো ঈশানী। মোমঝালা চেহারার পলকা গোলাপি আভায় চারিদিকে আশ্চর্য আলোকিত। মেয়েটার ইষ্ট স্বর্ণাভ চুলের প্রতিটি ভাঁচে ভাঁচে উপচে পড়া আকর্ষণ যে কেউ দেখলে নির্ঘাত ডুবে যাবে সেই সোনালু আভায়। বিয়ের পাত্রীকে নজর আবদ্ধ করেই আনমনে হাসলো ঈশানী। উল্টে মজার ছলে বলল, সোনালি চুলের রুশ কন্যা বুঝি বাঙালি রূপে অভিভূত হচ্ছে। হচ্ছি তো, বিশ্বাস করো চোখই সরছে না। কি সুন্দর গায়ের রং তোমার ইস্যু, এত মসৃণ আর নিখুঁত, কোনো ফাউন্ডেশনের প্রয়োজন নেই। কথা বলতে বলতে এগিয়ে এসে ঈশানীর পেলব গালে আঙুল বোলালো ফ্লোরা। অপলক তাকিয়ে মোহবিষ্ট স্বরে ফের আওড়ালো, আর তোমার অতুলনীয় নীল চোখের কথা কি বা বলবো। এর আলাদা কোনো বিশেষত্ব নেই, পুরোটাই আকর্ষণ। আমি ভুল না করে থাকলে আজ আবার ওই নীল চোখের চাহনিতে ঘায়েল হবে মাফিয়া বস। তার ভেতরে দুর্দমনীয় বেপরোয়া সত্তাটা আরও একবার অবলীলায় মুখ থুবড়ে পড়বে এই নীলাম্বরীর তরে। ঈশানী এবার মিররের দিকে খোল, আনমনে নীলাক্ষী যুগল অচিরেই কেড়ে নিল সব আকর্ষণ। সীমারি গ্ল্যামের স্মোকি আইলুক নীল চোখের সঙ্গে মানিয়েছে ভীষণ। এক মুহূর্তের জন্য ঈশানী মনে হলো ওই চোখ দুটো ফ্লোরার চেয়েও সুন্দর আর নিখুঁত। শুধু ফ্লোরা নয়, সবার চেয়ে সুন্দর। যতটা আশ্চর্য ঠিক
ততটাই নজর কাড়া। মানুষের চেয়ে আলাদা বৈশিষ্ট্যের হওয়ায় দোষের কিছু নয়, বরং একটু বেশি অতুলনীয়, যা সবার নেই তা তোমার আছে। এর চেয়ে গর্বের আর কি হতে পারে? সর্বদা চুপচাপ অন্তর্মুখী স্বভাবের মেয়েটা বুকের ভিতর বান ভাসিয়ে নদীর মতো আত্মবিশ্বাসে সঞ্চারিত হয়। আজ প্রথমবার উপলব্ধি করে নীল চোখ ওর অভিশাপ নয়, বরং স্রষ্টা প্রদত্ত অভিনব এক আশীর্বাদ। ফ্লোরা আরেকটু এগিয়ে গিয়ে ওর কাঁধে চিবুক ঠেকাতে ভাবনা থেকে বেরিয়ে আয়নার প্রতিবিম্বে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ঈশানে। ফ্লোরা শ্রীনাথের সুত হলো। এই যে বিয়ের কনে, কি ভাবছো এত? মলিন হাসির ঝলকে ছোট প্রসারিত হলো ঈশানের। জবাবে বিষাদ ভরা কঞ্চে আওড়ালো। আজ আমি এরিসের জন্য বিয়ের গাউন গায়ে চড়াবো। সেই এরিসের জন্য যে আমাকে একদিন এখানে প্রস্টিটিউট বানাতে নিয়ে এসেছিল। আজ আমি তার সন্তানের মা। একটা মাফিয়াকে ভালোবেসে দুনিয়ার সকল সম্পর্কের বাঁধন পায়ে ঠেলেছি আমি। ভুলতে বসেছি পরিবার। মাহিনের মতো অসাধারণ মানুষটিকেও ফিরিয়ে দিয়েছি নিঃসংকোচে বহুবার। তবু আমি আজ ভীষণ খুশি ফ্লোরা। কেন জানো? ওরা না সূচক মাথা নাড়ালো। ফের প্রত্যুত্তর করে ঈশানী। কারণ এরিসেই সেই ব্যক্তি যে আমার চোখের মাঝে প্রথমবারের মতো আকর্ষণ খুঁজে পেয়েছিল। হোক যে যতই নিকৃষ্টতম আকর্ষণ, আকর্ষিত হয়েছিল বলেই হয়তো তুলে নিয়ে এসেছিল রাশিয়ায়। অনুভূতিহীন নির্জীব মাফিয়া বসটা আমাকে হাজার রকম কষ্ট দিয়ে পুরোপুরি ভেঙে ফেলতে চেয়েছিল। অথচ আমার নীলাভ চোখের দৃষ্টি উল্টো ওর দম্ভ, অহংকার, কাঠিন্যতা সবকিছু ভেঙে গুড়িয়ে দিল। এরিসের ভেতরকার এই ভাঙন, আমার জন্য তার এই উন্মাদনাকে আমি আমার জিত মনে করি ফ্লোরা। আর জিতে গিয়েই আজ আমি পরিপূর্ণ। আমার এই অভাবনীয় জয়ের পুরস্কার হলো আমার ছেলে, আমার ইয়াশ, যা স্বয়ং আমার প্রতিদ্বন্দ্বী আমাকে উপহার দিয়েছে। তৎক্ষণাৎ মজার চলে চিৎপুনি কাটলো ফ্লোরা। প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বেড শেয়ার করলে ট্রফি তো হাতে আসবেই ম্যাডাম। বলে খিলখিল করে হাসতে শুরু করলো মেয়েটা। ঈশানী তাতে প্রশ্রয় দিয়ে বলল, তোমার মাফিয়া বস আমাকে ম্যানুপুলেট করেছে, নয়তো আমি সেরকম নেই না। ফ্লোরা হাসি থামালো নিভে আসা কণ্ঠে একরাশ কৌতূহল নিয়ে বলল, আই থিঙ্ক হি ইজ ওয়াইল্ড লাইক অ্যান অ্যানিমেল। না মানে এমন একটা কোল্ড হার্টেড লোক কাউকে আদর কিভাবে করতে পারে? ওর চাহনি দেখলেই তো আত্মা কেঁপে উঠে আমার। ফ্লোরার কথা থমকে গেল ঈশানী। চোখে মুখে লজ্জা মিশ্রিত রক্তিম আভাটা স্পষ্ট প্রতীয়মান। বুকের ভেতর অদৃশ্য এক শিহরণ জাগ্রত হয়ে পুতপুত করছে, ছড়িয়ে পড়ছে সমগ্র নারী শরীরে। সহসা তরল কণ্ঠে জবাব দিল রমণী। সর্বদা আধারে নিমজ্জিত চোখ আর শূন্য দৃষ্টির রিস্কার আড়ালে শিথিল হয়ে থাকা একটা অরণ্য আছে জানো? সেই অরণ্যের আসল চেহারাটা দেখলে অবাক হতে তুমি ফ্লোরা। কতটা ব্যাকুলতা, কতটা মাদকীয়তায় না ধরে রাখে তার ওই মৌহ দৃষ্টি। তার হিম শীতল গভীর নজরে সেই সুপ্ত অভিলাষ বহুবার টের পেয়েছি আমি। এখনো তার অদ্ভুত প্রেমিক চোখের প্রদীপ্ত প্রখরতায় বারবার দুনিয়া ভুলে যাই আমি। ওই ধূসর চোখে চোখ পড়লে শুধু হৃদয় নয়, সমগ্র অস্তিত্ব কেঁপে ওঠে আমার। নিয়মের বেড়াজালে আবদ্ধ এই দুনিয়ার কঠোর নিষেধাজ্ঞাকে পায়ে ঠেলে ভুলে যাই সব বাস্তবতা। তখন মনে হয় এরিস যেন কোনো নেশাতুর পদার্থ, যার সুদীপ্ত চাহনি, পুরুষালী অভিব্যক্তি আর মাতাল করা সুঘ্রাণে নিজেকে হারিয়ে ফেলতেও দ্বিধা নেই কোনো। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটির বাহুতে আমি সবচেয়ে বেশি নিরাপদ। শুধুমাত্র এই একটা অনুভূতি অদৃশ্য শেকলের শক্ত বাঁধনের মতোই আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নেয় কোনো এক ঐশ্বরিক ইন্দ্রজালে। তখন আর ভয় হয় না, বরং নিজের সবটা উজাড় করে বিলিয়ে দিতে ইচ্ছে করে সেই হৃদয়হীন নিষ্ঠুর মানুষটার মাঝে। এক নাগারে কথাগুলো বলতেই গিয়ে আকস্মাৎ থমকালো ঈশানে। নিজের ব্যাপারে এতটা খোলাখুলি ভাবে শেষ কবে কথা বলেছিল সে ভেবে আশ্চর্য হলো মেয়েটা। অথচ অনুভূতি যেন বাদ ভেঙেছে আজ। সমগ্র দ্বিধা, সমগ্র দোটানা ভুল হয়ে উঠেছে মাফিয়া বসের সেই আকাঙ্ক্ষিত পরিণীতা। অন্তর্মুখী ঈশানের মিঠে মধুর বাক্যালাপে
নিজের মাঝে অযাচিত এক সুখের গুঞ্জন টের পেল ফ্লোরা। মানুষ পরে যন্ত্রের মতো মানবের থমথমে চেহারা ভেসে উঠতেই জাফরানি রঙের রঙিন হলো তার গোলাপি কোমল মুখ। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে বলল, তোমার প্রাপ্তির আনন্দে আমারও ভীষণ আনন্দ হচ্ছে ইস্যু। এরিসের মতো মানুষকেও যে কেউ এতটা ভালোবাসতে পারে তা আমার ধারণার বাইরে। বিপরীতে এক টুকরো দীর্ঘশ্বাস ফিরিয়ে দিল ঈশানী। রুশকন্যার হাসি বিজড়িত মুখটা পরখ করতে আশার আধার কণালো তার প্রতিমার মতো নিখাত চেহারায় ব্যথা ভরা কঞ্চে আওড়ালো। অথচ আমার পরিচিতদের কাছে আমি ডেড কল্ড ফিশের মতোই অনুভূতিহীন আর স্বার্থপর। তুমি ঠিক কার কথা বলছো ইস্যু? ফ্লোরার কণ্ঠে উদ্বেগ নিরুত্তাপ স্বরে জবাব দিল ঈশানী। আমার পরিবার, আমার বন্ধু জিসান। এবারে নিশ্চুপ ফ্লোরা। মেয়েটাকে কিভাবে সান্ত্বনা দেওয়া যায় ঠিক বুঝতে পারছে না আসলে। ওকে অবাক করে দিয়ে আজ প্রথমবারের মতো নিজ থেকেই বলতে আরম্ভ করলো ঈশানী। জিসান ছেলেটা অদ্ভুত, হুট করেই কোথায় কোথায় উধাও হয়ে যায়, আবার যখন ফিরে আসে তখন সবকিছু শান্ত স্বাভাবিক, একদম নিরিবিলি। জিসান আশেপাশে থাকলে আমার কোনো কিছু নিয়েই বেগ পোহাতে হয় না। তবু আমার প্রতি ওর অনুভূতিগুলো ছিল বরাবরই রহস্য ঘেরা। ঠিক বোধগম্য নয় আসলে। কখনো মনে হতো ও আমাকে খুব পছন্দ করে, পাগলের মতো ভালোবাসে, আবার কখনো মনে হতো আমার প্রতি ওর ভীষণ ক্ষোভ, অব্যক্ত কোনো আক্রোশ ছাই চাপা আগুনের মতোই ধিক ধিক করছে ওর অন্তর জুড়ে। ঈশানীর বিষণ্ণ মনে গতিহীনতা টের পেয়ে কিছুটা উদাসীন হয়ে এলো তার কণ্ঠস্বর। বলল, আজকেই হঠাৎ এসব কথা কেন বলছো বলো তো? জানি না, হয়তো প্রাপ্তির উৎফুল্লতায় স্মৃতিরা সব মাথা চাড়া দিয়েছে আজ। ঈশানীর মোলায়েম কণ্ঠস্বর কান্নায় বুঝে আসে। মূর্তির পেছন থেকে অনুভূত হয় রুশকন্যার উষ্ণ আলিঙ্গন। মেয়েটা গভীর কণ্ঠে বলে, কষ্ট কিভাবে লুকাতে হয় সেটা বোধহয় তোমার কাছ থেকে শিখেছি আমি ইস্যু। ঈশানীর বিষাদ বিধর অভিব্যক্তি হঠাৎ করে কৌতূহলী হয়ে উঠে কিছু না ভেবে জানতে চায়। তোমার আবার কষ্ট কিসের ফ্লোরা? কেউ ফ্লোরা হাসে, অনুভূতিহীন নিস্তেজ সেই হাসির রেস। হায়নার কবলে সর্বস্ব বিবর্জিত হয়ে কোণের সাজে দাঁড়িয়ে থাকা মেয়েটার হাসিতে কলঙ্ক নেই, তবুও দুনিয়ার চোখে কলঙ্কিত সে। হয়তোবা তুষারের চোখেও। তুষারকে আদৌ ওকে ভালোবেসে বিয়ে করছে, নাকি শুধুই এলিসের কথা মতো দায়িত্ব পালন? রমণী সন্দিহান সাহসা ম্লান কণ্ঠে জবাব দেয়, এমন একটা শুভ মুহূর্তে নিজে বিভৎস অতীতের স্মৃতিচারণ করা মোটেও সহনীয় নয়। অন্য কোনো দিন না হয় বলবো, তখন শুনবে তো আমার দুঃখ গাথা। ঈশানী উদ্গ্রীব হয়ে উঠছে, চোখে মুখে রাজ্যের বিস্ময় নিয়ে কিছু বলতে চাপে তন্মধ্যে শোরগোল ভেসে এলো বাইরে থেকে। দুজন করে মোট 4 জন মেকআপ আর্টিস্ট এক প্রকার ছুটে এসে রুমে ঢুকলো। ওদের নজ্জ হয়ে কুড়িশ জানালো প্রথমে, অতঃপর পোশাক পরা তারা দেখিয়ে হরহর করে বলল, আপনারা প্লিজ তাড়াতাড়ি তৈরি হয়ে নিন ম্যাম, রিশকা চলে এসেছে। সিঁদুররঙা দিগন্তে অমানিসার আধার গুলে নেমে এসেছে ধূসর সন্ধ্যা। উত্তাল সমুদ্রের ঢেউয়ের গর্জন শীতল কনকনে হাওয়ায় জমতে শুরু করেছে প্রকৃতি। এরই মাঝে অবিশ্রাম পায়ে বিস্তৃত হ্যালিপ্যাডের অভিমুখে ঠকঠক শব্দ তুলে এগিয়ে গেল কয়েক জোড়া সতর্ক পা। গন্তব্য পৌঁছে পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়ল সব। একটু বাদে ধূসর আকাশে কুয়াশা ফেজ করে জমিনে এসে নামলো কালো রঙের চকচকে এক যান্ত্রিক বাহন, যার ধাতব পাখার ঘূর্ণনে ঝড়ো হাওয়ার মতো এলোমেলো চারিপাশ। ইঞ্জিনের কার্যক্রম বন্ধ হয়ে যেতেই ধীরে ধীরে শিথিল হয়ে এলো সেই ঘূর্ণন। থেমে গেল বাহনটি। অতঃপর নৈশব্দ কিয়ৎক্ষণ বাদে মূর্তিমান গার্ডদের মাঝে অব্যক্ত এক সতর্ক সংকেত ধরিয়ে দিয়ে নিস্তব্ধ ককপিটের দরজা খুলে বেরিয়ে এলো একজোড়া মপ পলিশ চকচকে বোট। তার নিরবধি দাম্ভিক পদক্ষেপে ক্রমশ গুমট হয়ে উঠল চারিপাশ, যেন এক মুঠো ধুলো মাখা অবরুদ্ধ বাতাস এইদিক ওদিক ছপকে জটিকা প্রবাহের মতোই উড়ে গেল কোথাও। আগন্তুকের নিশ্চল কদম ক্রমশ জোরালো হতে গার্ডরা সব একযোগে মাথা নুয়ে কুর্নিশ জানালো তাকে। অতঃপর চোখ তুলো সবিনয় দৃষ্টি সীমানার ঠিক শেষ প্রান্তে ধোঁয়াশার মতোই ভেসে উঠল সম্মুক্রান্ত
চেহারা অথচ কঠোর অভিব্যক্তি ধরে রাখা দীর্ঘদেহী সেই আগন্তুকের মুখ কুয়াশা আবৃত ধূসর সন্ধ্যাকে পথচারী করে হেলিপ্যাডের ঠিক মাঝ বরাবর বুক টান টান করে দাঁড়িয়ে আছে মাফিয়া বস। কোলে তার মাস চারেকের ছোট্ট অস্তিত্ব, অতি সংবেদনশীল হাতে ছোট্ট কোমল শরীরটাকে বুকের বাঁ পাশে জায়গা করে দিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে চোখে সানগ্লাস লাগালো সে। বাবা ছিল রসায়ন আর চমৎকার, দুজনের শরীরে স্থান নিয়েছে প্যাস্টেল ব্ল্যাকের আকর্ষণীয় ব্লেজার স্যুট। কোটের সৌন্দর্য বাড়াতে নাকি শীত নিবারণের উদ্দেশ্য ঠিক জানা নেই, তবে দুজনেরই কাঁধের ওপর ঝোলানো মসৃণ লিলেন ফ্যাব্রিক্সের হাঁটু সম লম্বা টেইল কোট। ছোট্ট ইয়াস তার কচ্ছি কোমল ছোট অকারণ একটা হাসি জুড়িয়ে রেখে মনের আনন্দে উটুপুটি খাচ্ছে স্ত্রী ও বাবার বাহু মাঝে, যেন দুর্দমনীয় চঞ্চল ফেশন। আজকে হঠাৎ মাফিয়া বসের কোলে ছোট্ট এই প্রাণকে দেখে স্বয়ং গার্ডরাও আশ্চর্যের শিয়র ছিল, তবে অভিব্যক্তি নির্লিপ্ত, অবশ্য আশ্চর্য হওয়াটা অস্বাভাবিক নয়। 4 মাসের ছোট্ট ইয়াস এভান জেনেটিক্যাল অবিকল তার বাবার বৈশিষ্ট্যের, দুজনের চোখ শূন্য নির্জীব দৃষ্টি, এইদিক ওদিক তাকানোর ভঙ্গিমা সব কিছুই অদ্ভুতভাবে এক। দেখলে যে কারণে মনে হতেই পারে স্বয়ং কার্বন কপি কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাফিয়া বস। হ্যালিপ্যাড ছাড়িয়ে সামনে এগুলো এরিস গার্ডদের মুখোমুখি হতে বাম হাতের করতল বাড়িয়ে ইশারা দিতে বলল কিছু একটা। সঙ্গে সঙ্গে একজন কালো পোশাকধারী এগিয়ে এসে চকচকে একটা ভারী রিভলভার ধরিয়ে দিল তার হাতে। সহসা দৃষ্টি করল মাফিয়া বস, রিভলভারটার দিকে বিতৃষ্ণ চোখে চেয়ে চোয়াল শক্ত হয়ে এলো তার। তৎক্ষণাৎ ধ্বনিত হলো চাপা হংকার। গান নয়, ফিডার দিতে বলেছি ইডিয়েট। অন্য একজন গার্ড তড়িৎ পায়ে এগিয়ে এসে ভুল শুধরালো তক্ষুনি, রিভলভারের বদলে তার হাতে ধরিয়ে দিল তরল দুগ্ধ মিশ্রিত ফিডার। এক হাতে ছোট ইয়াস আর অন্য হাতে তার ফিডার বোতল সমেত ভেতরে ভেনুর দিকে এগিয়ে গেল এরিস। কুয়াশাচ্ছন্ন আকাশের মধ্যে শান্ত নির্মল আবহাওয়া, ওয়াইল্ড ল্যাভেন্ডারের মিষ্টি একটা সুঘ্রাণ হাওয়ায় মিঠাইয়ের মতো ভেসে বেড়াচ্ছে চারিদিকে। এক টুকরো স্বর্গরাজ্য যেন আজ হামেশাই নেমে এসেছে লোকালয়হীন নিস্তব্ধ এই ছেঁড়া দ্বীপে। মাথার উপর হরেক রকম ঝুলন্ত আলো আর টাটকা ফুলের সৌরভে মুখরিত হয়ে আছে সমগ্র দ্বীপ। আউটডোর ডেকোরেশন, অথচ প্রতিটি ধাপে ধাপেই রয়েছে চমকপ্রদ সব রাজকীয় সম্ভাষণ। পায়ের নিচে মখমলি আবরণের নরম সবুজ কার্পেট, মাঝখানের ওয়াকওয়ে জুড়ে স্টেনলেসের কাচের ছকছকে হাঁটার রাস্তা, যার দুধারে ঝাঁকে ঝাঁকে ফুটে আছে হরেক রকমের ঝুলন্ত সাদা ফুল। এখান থেকে অহং পদতলিতে হেঁটে হেঁটে শেষ স্টেজে গিয়ে দাঁড়াবে স্বয়ং ব্রাইট। স্টেজ তো নয়, যেন শিল্পীর নিপুণ হাতে বানানো কোনো রাজকীয় প্রদর্শনে, যা কেবল দেখেই চোখ ঝুরিয়ে যায়। ফুল আর আলোয় সজ্জিত এই স্টেজটা এতটাই মনোহর আর নজর কাড়া বলে বোঝানো নয়, মন্থর সহনীয় নীল আলোয় এক প্রকার স্বর্গীয় ঝলক দিচ্ছে পুরো মঞ্চটা। তার ঠিক পেছনে ত্রিভুজ আকৃতির সাদা সোনালু কারুকার্যের ব্যাকড্রপ, সিলিং এর দিকে জায়গাটা সবচেয়ে আকর্ষণীয়। সেখানে নানান ভঙ্গিতে ঝুলে আছে চকচকে সাদা ক্রিস্টালের তৈরি একাধিক চ্যান্ডেলিয়র, সেই সঙ্গে তাল মিলিয়ে এক ঝোঁকে দুটি ছড়াচ্ছে সাদা আর সোনালি মিশেল লতানো ফুলের ডেকোর। স্টেজের ঠিক মুখোমুখি দুপাশে জায়গা অতিথিদের জন্য, যার পুরোটা জুড়ে রয়েছে রাজকীয় ধাঁচে অভিজাত আর সব আরামদায়ক গদি। ট্রান্সপারেন্ট ঘোস্ট চেয়ারগুলো রাত বাতির ম্লান আলোয় ভীষণ লাক্সারিয়াস দেখাচ্ছে। এক একটি গোলাকৃতির টেবিলকে কেন্দ্র করে বসানো হয়েছে এই চেয়ারগুলো। প্রতিটি টেবিল যেন ডেকোরেটরের উন্নত রুচির বহিঃপ্রকাশ। ব্ল্যাক সিল্ক টেবিল ক্লথে আবৃত টেবিলের চারিপাশ দখল করে নিয়েছে দারুণ বাজের অফ হোয়াইট ক্লাসি ন্যাপকিন, পাশেই ক্রিস্টাল ওয়াইনের নান্দনিক গ্লাস। তার ঠিক মাঝখানের জায়গা জোর একচ্ছত্র অধিপত্য নিয়ে দাঁড়িয়ে আছে লম্বা উঁচু এক ক্যান্ডেল হোল্ডার, যার চারপাশে রয়েছে নানান রকম শোভাবর্ধক ফুল আর স্বচ্ছ সাদা মোমবাতি। মোমবাতির এই হালকা নরম আলোয় যার যেন আরও বেশি অভিজাতপূর্ণ আর সুশোভিত হয়ে উঠেছে ভেন্যুর
পরিবেশ। এবার শুধু একটা জিনিস বাকি, আর তা হলো স্নোফল। এরিস চায় ওর ওয়েডিংয়ের সময় স্নোফল হোক, বরফের শুভ্রতায় মুড়িয়ে যাক সমগ্র শহর। কারণ এই সাজসজ্জা, এই ফুল কোনো কিছুই অভিভূত করতে পারে না ওকে। সব কিছু কেমন নিস্তেজ অহেতুক মনে হয়। তুষার একমাত্র জিনিস যা ওর করা পড়া নির্জীব হৃদয় তৃপ্তি ঢেউ তুলে দেয়। বরফ দেখলে চক্ষু শীতল হয়, মৃতদের মতো শীতল। সেই শীতল চোখের অন্তরায় নিমিষেই ধ্বংস হয়ে যায় সমগ্র মহাকাল। ত্রুটিহীন নিখাত আয়োজনের কোনো কমতি নেই কোনো নিরাপত্তার ঘাটতি। তুষারের একান্ত তদারকি বলে কথা, তবুও চারিদিকে ডেকোরেশনের এক পলক চোখ বোলালো মাফিয়া বস।